প্রত্যাশা যেহেতু নাই, সেজন্য হচ্ছে আশাহত হওয়ার ব্যাপার আমার ক্ষেত্রে খানিকটা কম। চিন্তা করলে আমি তো প্রকৃতির বিশাল একটা, প্রকৃতির ক্ষুদ্র একটা কণা। বলা হয় যে হীরার বিচার ঔজ্জ্বল্যে, আর মানুষের হচ্ছে বিচার হচ্ছে বেতনে বা পয়সায়। এইটা তো আমার নিজের প্রতি নিয়ে এক ধরনের চ্যালেঞ্জ আমি বলছি। আমি যদি অন অ্যান অ্যাভারেজ বলে, আমি হেঁটেছি 42.3 কিলোমিটার করে পার ডে। হ্যাঁ, ওই হাঁটার চেয়ে অনেক সময় মনে হতো এই লেখাটা দিন শেষে আরো কঠিন। কারণ গোয়ালিয়র যে ফোর্ট বা দুর্গটা আছে, সেটা বলবো একটু ভালো মতো ঘুরে দেখতে 3-4 দিন লাগবে। সেগুলো বানিয়েছে রাজমিস্ত্রিরা, আর এগুলো বানিয়েছে শিল্পীরা। তো দেয়ার ইজ এ বিগ গ্যাপ। কিন্তু শিল্প সাহিত্য বইয়ের ক্ষেত্রে তো কোনো দেশের ব্যারিয়ার নেই, এটা তো গ্লোবাল। কি চিন্তা করবে, কিভাবে কথা বলবে, এটা একটা সাহিত্য নির্ধারণ করে। রিভার বেস ট্যুরিজমটা আমাদের দেশে হতে পারতো, এটার স্টিল দেশে এখনো এটার খুব ভালো অপরচুনিটিস আছে। সেন্ট মার্টিন আমাদের এই জায়গার একটা মালদ্বীপ হতে পারে। আমরা সবাই ধরে নেই যে পৃথিবীটাকে আমরা উত্তরাধিকার সূত্রে আমাদের যারা পূর্বপুরুষ আছে তাদের কাছ থেকে পেয়েছি। তো পৃথিবী কার থেকে ধার নিবে? আরেকটা পৃথিবী তো নাই। আমরা তো আসলে প্রকৃতি থেকে দূরে সরতে সরতে অনেক দূরে সরে যাচ্ছি। আপনাদের সভ্যতার জন্য এত এত জনপদ হারাই গেছে, এত প্রকৃতি ধ্বংস হচ্ছে, আপনারা সভ্য কিভাবে হচ্ছেন? এটা জানার পর এখন থেকে একটু কল্পনা করা ট্রাই করতে হবে বিজয় সরণিতে বসে যেখানে বাঘ ছিল আগে। পোর্ট্রে করা হয় ওয়ান অফ দ্য টাফেস্ট মাউন্টেন হিসেবে, কারণ এটাতে একটু ডেথ রেট ইজ হাই। ভাবলাম যে এত সুন্দর প্রাণীটারও আবার এটাকেও রান্না করা হচ্ছে। অনেকে হয়তো খুব ভালো ট্রাভেলার, কিন্তু সে লিখছে না। পাহাড়ে তারা সুপার বলবো উদ্যমী, সমতলে এরা ভয়ঙ্কর অলস। এটা আরো দেখা যায় অনেক ক্ষেত্রে এভারেস্ট ক্লাইম্বেট চেয়ে অনেক কষ্টকর প্রক্রিয়া, যে নেমে আসার পরে লেখা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্যাসিভ জার্নাল বুক পডকাস্ট, যেখানে আমরা ফিকশন, নন ফিকশন, সেলফ হেল্প, বিজনেস সব ধরনের বই নিয়ে আলাপ আলোচনা করে থাকি। বাট মেবি আজকের পর থেকে আমাকে ট্রাভেল বইটাও অ্যাড করতে হবে। ওয়েলকাম করছি আমাদের স্পেশাল গেস্ট আজকের জন্য, আমাদের ভীষণ প্রিয় মানুষ সবার, আমাদের বাবর ভাই। বাবর ভাই, কি অবস্থা? হ্যাঁ, খুব ভালো অবস্থা। হাউ ইজ লাইফ বলেন। হ্যাঁ, জীবন ভালো চলছে। আপনি আমাকে আগেই হচ্ছে এইটা বলেন যে আপনাকে দেখলেই না কিছু কিছু মানুষ আছে, আপনি একটা, বাদল সৈয়দ স্যার একটা, আমার লাইফে আরও কিছু মানুষ আছে যেগুলোকে দেখলে অলওয়েজ অটোমেটিকভাবে একটা পজিটিভ কনসার্ন মাথার মধ্যে আসে, লাইফ নিয়ে পজিটিভ চিন্তা ভাবনা আসে, লাইফের যে স্ট্রাগল এগুলো নিয়ে আসে, সব কিছু নিয়ে। আপনি কিভাবে অল দ্য টাইম ইউ ফিল লাইক দ্য হ্যাপি পারসন, বা এই হাসিটা কেমনে ধরে রাখেন সবসময়? এটা তো আমার লাইফ থেকে এক্সপেকটেশন একদমই কম, তো প্রত্যাশা যেহেতু নাই, সেজন্য হচ্ছে আশাহত হওয়ার ব্যাপার বা ওই দুঃখী দুঃখী সেই ভাবটা মনে হয় আমার ক্ষেত্রে খানিকটা কম। স্টিল আমরা দেখতে পাই না, হয়তো আছে, কিন্তু হ্যাঁ এক্স্যাক্টলি স্ট্রাগল আছে সবার কিছু কারণে, কিন্তু যে কোনো কিছুতে আমি খুব বেশি কিছু প্রত্যাশা করি না, এটাই মনে হয়। এটি কিভাবে মেনটেন করেন ভাইয়া, যে কোনো এক্সপেকটেশন ছাড়া, এক্সপেকটেশন না? এটা আমি সব কিছুর থেকে আর কি, যে কোনো কিছু, যে সেটা মানুষ হোক, কোনো বস্তু বা এনিথিং, এটার থেকে আমি এক্সপেকটেশনটা চেষ্টা করি হচ্ছে এটা কম রাখার জন্য। হেল্প করেছে আমাকে, এটা মনে হয় ট্রাভেলিং অনেক ক্ষেত্রে আমি বলবো যে হেল্প করেছে। যে আমার ক্ষেত্রে আমি এটা সবসময় যে অল্প লইয়া থাকি, সেজন্য হচ্ছে আনন্দে বেঁচে থাকি। আর অন্য অনেকভাবেই এই জিনিসটাকে বলা যায় যে কিভাবে আমি এটা করি। সেটার অনেকগুলা তো পার্সপেক্টিভ থেকে চিন্তা করা যায়। তো এমনিতে আমি জীবনটাকে ওইভাবে দেখি যে আমি আসলে পুরা, আমি যদি বলি এই ব্রহ্মাণ্ড বা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি তো খুব ছোট্ট একটা পার্ট। আর আমার লাইফ স্প্যানও যদি চিন্তা করি, আমরা স্বাভাবিক আয়ু পেলে একটা মানুষ যতদিন বাঁচে, ওই সেন্স থেকেও চিন্তা করলে আমি তো প্রকৃতির বিশাল একটা, প্রকৃতির ক্ষুদ্র একটা কণা। তো এই জন্য আমি আসলে অনেক কিছু কখনোই চাই না। আর এই ফিলোসফিটা আমি সবসময় বিশ্বাস করি হচ্ছে, আমি যা পাচ্ছি তার তুলনায় আমি যা হারাচ্ছি সেটা খুবই নগণ্য। মোস্টলি হচ্ছে আমি গেইনার সাইডে, এইটুকু আমি বিলিভ করি। এই জন্য মনে হয় একটু জিনিসগুলো সহজ আমার জন্য। হ্যাঁ, এবং এই ফিলোসফি আসলে আমার মধ্যে নাই। আমি বুঝতে পারি যে কতটা আসলে এই জিনিসটা দরকার, লাইফ কতটা ইজি করে দেয়, কতটা সহজ চিন্তা ভাবনা করতে পারি, বা সব কিছুর ক্ষেত্রেই আসলে ব্যাপারটা এক্সপেকটেশন বলেন বা এই সব কিছু যখন মাথার মধ্যে চলে আসে, তখন হাজার পাইলেও না ওই হ্যাপিনেস বা ওই ইয়েটা কাজ করে না, গেইন মোমেন্টটা আসে না, মনে হইতেছে আই ডিজার্ভ মোর। হেল্প করেছে আমি যে ওয়েতে লাইফ লিড করি, মিনিমালিস্ট ওয়েতে, এইটা অনেকটুকু হেল্প করে যে একদম কম ইম্প্যাক্ট ফেলে বাঁচা। আমি সবচেয়ে লোয়েস্ট ইম্প্যাক্ট ফেলে প্রকৃতির উপর বেঁচে থাকা, সেজন্য অনেক আমার চাওয়াটা অনেক কম। এবং এইটা আরেকটা ব্যাপার, এইটা মনে হয় এটা পাহাড় অনেক ক্ষেত্রে আমাকে হেল্প করে,
এই যে আমি এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে যাচ্ছি, যখন একটা ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 বা 3 এরকম জায়গায় যাচ্ছি, তখন কিন্তু আমি আর কোনো কিছু নিয়ে ভাবি না যে আই হ্যাভ টু আর্ন এ লট অফ মানি, আমার খুব ভালো একটা ক্যারিয়ার থাকতে হবে, অল দিস, যেগুলা হয়তো সবকিছু আমরা ইউজুয়ালি যেটা হয় যে অর্থের মানদণ্ডে বিচার করি লোকজনকে, যে বলা হয় যে হীরার বিচার উজ্জ্বলে আর মানুষের হচ্ছে বিচার হচ্ছে বেতনে বা পয়সায়, এগুলো তো আর কাজ করে না। তখন আমি যখন এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে যাই, একটা জিনিসই মাথায় থাকে যে মাথার উপর একটা তাঁবু, যে তাঁবুতে সোজা হয়ে দাঁড়াতো যায় না, এরকম একটা শেল্টার, আর হচ্ছে বরফ গলি একটু করে পানি খাওয়া, এইটুকুই। আর 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 কিচ্ছু না, কিন্তু মানে আমি আর কিচ্ছু চাই না ওই সময়, এইটুকু পেলে জীবন ভরতে যায়। তো পরে ঠিক ওই পাহাড় থেকে নেমে আসার পরে সমতলে আসার পরেই তো আবার দেখা যায় ওই স্ট্রাগলগুলো নিয়ে, খুবই বেসিক যেগুলো, এবং এগুলা সবাইকে ফেস করতে হয়। বেসিক জিনিসগুলোর জন্য যে আমি ওই যে সেই অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মানে মোটামুটি তো এগুলোর জন্য আমাদেরকে অনেকটুকু স্ট্রাগল করতে হয়। আমি তখন চিন্তা করি যে পাহাড়ে তো জীবন অনেক সহজ, এত চিন্তা মাথায় আসে না। তো এটা চেষ্টা করি পাহাড় থেকে নিচে নামলেও এটা প্র্যাকটিসে রাখার। ট্রু। আমাদের এই যে মিনিমালিস্টিক বললেন, তখন অনু ভাইয়ের একটা কথা মনে পড়লো, তারেক অনু ভাই, যে উনি এই যে রুয়েটে সম্ভবত একটা টেডেক্সের কিংবা কোনো একটা স্পিচে বলতেছে, ওনাকে জিজ্ঞেস করতেছিলেন যে এই যে একটা টি শার্ট আপনি কতদিন ধরে পরে আছেন, একটা টি শার্টে কি বারবার পরেন কিনা, এইসব বলছে। হ্যাঁ, টি শার্ট আমার খুবই কম, একটা দুটা, বা আমার কাপড় চোপড় আমি খুবই কম কিনি, কারণ একটা টি শার্ট বানাতে যতগুলো পানি নষ্ট হয়, অনেকগুলো গ্যালন পানি। হ্যাঁ, সো এই ব্যাপারটা যাতে আমার, মানে আমি তো বৃহৎ আকারে পারবো না, বাট অ্যাটলিস্ট আমি যদি একটা টি শার্ট কম ইউজ করি, তাহলে হয়তো একটা টি শার্ট কম বানানো হবে, বাট ইয়ে হবে। সো প্রকৃতিতে ওই ক্ষুদ্র, অনেক ক্ষুদ্র একটা ইম্প্যাক্ট হচ্ছে থাকবে আর কি। সো আমার মনে হয়েছে মানুষ ট্রাভেল করলে মানুষ কত ছোট্ট ব্যাপার নিয়েও ভাবতে পারে, বাট পজিটিভ। ছোট ব্যাপার নিয়ে আমরা নেগেটিভও ভাবতে পারি, অনেক নেগেটিভ জিনিসপত্র, বাট ট্রাভেল মানুষটাকে অনেক বেশি শিখায় আমার মনে হচ্ছে আর কি। এই বইমেলায় বই আসতেছে আমার, আপনার আমাদের অনেক প্রত্যাশিত বই আসবে। হ্যাঁ হ্যাঁ, বলেন একটু অ্যানাউন্স দেন। এই বইমেলা, এটা আমার 4th বই, এভারেস্ট এবং লোৎসে অভিযান নিয়ে। বইয়ের নাম হচ্ছে এভারেস্ট ও লোৎসে শিখরে, আর আসছে চন্দ্রবিন্দু প্রকাশন থেকে। এখন প্রি অর্ডার চলছে, তো আশা করি বইমেলার ফার্স্ট উইক থেকে পেয়ে যাবে। আর আরেকটা বইয়ের কাজও করছি অ্যাকচুয়ালি, বাই দিস টাইম বলে রাখি, সেটা হচ্ছে কাশ্মীর থেকে কন্যাকুমারী সাইকেল রাইডের আচ্ছা আচ্ছা, এক্সপিরিয়েন্স নিয়ে লেখা, ওই সেই 4000 কিলোমিটার রাইডের এক্সপিরিয়েন্স নিয়ে লেখা। সেটাও আশা করি, আমি অলমোস্ট শেষের দিকে আছি, আশা করি বইমেলায় বলেন এটাও ফার্স্ট উইকে আসবে প্লিজ। মনে হয় না ফার্স্ট উইক আসবে, আমি প্রকাশকের একটু কাজ করে দিচ্ছি। আই গেস সেকেন্ড হাফে আসবে, আই গেস একটু শেষ দিকের কাজ করবো, বাকি রয়ে গেছে। আপনাদের এই বই নিয়ে আসলে অনেক অনেক গল্প হবে, আমি পড়েছি কিছুটা, বাট ওই গল্প আজকে বলবো না। আপনাদেরকে মানে একটা মাস্ট হ্যাভ বই সবার জন্য আসলে। আমাকে একটু বলেন ভাইয়া, এই যে আপনি যখন ট্রেকিং করছেন, মানে বলবো না যে সবচেয়ে ভয়ঙ্কর, বাট এটা সবচেয়ে বড় একটা ট্র্যাক ছিল, মানে উচ্চতার দিক থেকে এভারেস্টের। প্রত্যেকদিন শেষ করে কিভাবে ডায়েরি লিখতেন, এই এনার্জিটা কিভাবে আসতো? এইটা তো আমার নিজের প্রতি নিয়ে এক ধরনের চ্যালেঞ্জ আমি বলবো। আমি আগে এরকম চেষ্টা করে দেখেছি যে যখন আমি কোনো একটা কিছু করছি, সাপোজ সাইকেল রাইড, পরে এসে লিখবো, তো পরে আমি যখন আসলে লিখতে বসলাম, দেখা যায় আমার মস্তিষ্কে কিচ্ছু নেই, স্মৃতিগুলো স্রেফ হচ্ছে উবে গেছে, মাথায় কিচ্ছু নেই। এরপরের এরকম লম্বা ক্রস কান্ট্রি রাইড বা লম্বা হাঁটা, এগুলোতে আমি ঠিক করলাম যে না, এই জিনিসটা আমি দিল্লিপি আকারে লিখতে চাই, যাতে পরবর্তীতে, ওই সময় নিশ্চয়ই মাথায় ছিল না যে বই করব বা এরকম কিছু, কিন্তু আমার নিজের আনন্দের জন্য যাতে থাকুক এটা, এই অনেক বছর পরেও যাতে আমার সাথে এই অভিজ্ঞতা আমি একবার চোখ বুলাতে পারি এরকম। তো এটা খুব, আমি বলবো হচ্ছে কনসিয়াসলি শুরু করেছি 64 জেলা হাঁটার সময়। তো অনেক সময় এটা মনে হতো যে 64 জেলা যখন হেঁটেছি, হাঁটার চেয়ে ডেইলি এরকম, আমি যদি অন অ্যান অ্যাভারেজ বলে, আমি হেঁটেছি 42.3 কিলোমিটার করে পার ডে। হ্যাঁ, তো ওই হাঁটার চেয়ে অনেক সময় মনে হতো এই লেখাটা দিন শেষে আরো কঠিন কাজ। পুরো দিন তো শারীরিক ব্যায়াম করলাম, পায়ের উপর, কাঁধের উপর, কাঁধে ব্যাকপ্যাক আছে, এগুলোর উপর অনেক ধকল গেল, কিন্তু দিন শেষে এবার হচ্ছে আবার মনের উপর ধকল যাচ্ছে একটা। স্টিল ওই সময় তো শরীরের প্রত্যেকটা কোষ চাই বিশ্রাম নিতে আসে। এক্স্যাক্টলি, এরকম একটা লম্বা দিন শেষে আমি সেই 5:30, 6টা, 6:30 থেকে হাঁটা শুরু করেছি, আবার বিকালে গিয়ে হাঁটা বা সন্ধ্যায় গিয়ে হাঁটা শেষ হলো। এরপরে হয়তো নানান রকম লোকজন আসে, আমি একটা জেলায় বা উপজেলায় গেছি, ওদের সাথে একটু গল্প করা, বা দিন শেষে অনেকে আমার খোঁজ খবর নিচ্ছে, এগুলা ফেলে
একটু কনসেন্ট্রেশন দিয়ে লিখতে বসা বা লেখা, এবং প্রত্যেকদিন একটা নতুন জায়গায় যাচ্ছি। এটা না এমন না যে আমার আমি comfort চেনা zone এ গণ্ডি, আছি, হ্যাঁ হ্যাঁ। এক্স্যাক্টলি, এটা তো আউট অফ কমফোর্ট জোনে। যে আমরা অনেকেই ঘরের একটা কোণে লিখতে পছন্দ করি, ওরকম Exactly, আমি জায়গা, ওটাই ওরকম বলতে জায়গা না। যাচ্ছিলাম, হ্যাঁ, যে এই যে জায়গায় বাসায়- বসে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এরকম জায়গা নয়, একদম কমফোর্ট জোনের বাইরে। কমফোর্ট জোনের বাইরে কাজ করতে আমার ভালো লাগে। কমফোর্ট জোনে তো সবাই 4 ছক্কা আরাম হাঁকাইতে পাই। পারে, হ্যাঁ। একটু কমফোর্ট জোনের বাইরে হলে সিঙ্গেল নিতে হয়, বল ডট দিতে হয়, হ্যাঁ, তো বলকে ওইটা- সমীহ করতে হয় মাঝে Exactly. মধ্যে। তো আমি স্টিল সবকিছু মাথায় রেখে তারপর আমি বলে ওই যে 64 জেলার সময় আমি এটা করতে পেরেছি, তখন মনে হচ্ছে সবসময় করতে পারবো। পরে আসলে এটা ট্রু। কাশ্মীর কন্যাকুমারী এটা একটা সাইকেল রাইডের সময়, এটা একটা ভিন্ন দেশ। আমি থাকছিলাম গুরুদুয়ারায়, ধাবাতে। ধাবাগুলা তো পুরো রাত জেগে থাকে, অনেক ট্রাক ড্রাইভার আসছে। এটা বলবো ক্যাওটিক একটা জায়গা। True. সব সময় নতুন একটা লরি নিয়ে একজন ড্রাইভার আসলো, একজন চলে যাচ্ছে, হাঁক ডাকে সরগরম একটা জায়গা। ওইরকম জায়গা আমি দেখা যায় আমার এগুলো নিয়ে বিন্দুমাত্র অসুবিধা হয়নি। আর তো সেম ওয়েন্ট ফর এভারেস্ট অলসো, যে এভারেস্টের ক্ষেত্রে আমি চেষ্টা করছি এই জিনিসটা যাতে থাকে লেখার, তো চেষ্টা করেছি, হয়ে গেছে। মানে ভাই আপনি যত সহজে বললেন, আমি ইমাজিন করলেও এত সহজে পারতাম না। মানে অনেক কঠিন কাজ আসলে এটা। মানে অনেক ক্ষেত্রে ক্লাইম্বিং এর চেয়ে ওটা কঠিন। যে আপনি ঠান্ডা হয়ে হাত জমি যেত না? আমি তখন হয়তো একদম হায়ার ক্যাম্পসে ছোট ছোট নোট নিয়ে রাখতাম। এটা তো হচ্ছে ফোনেই তো অবশ্যই। হ্যাঁ, ফোনে আমি নোটসে, বেস ক্যাম্পে আমি চেষ্টা করেছি, আমি ডায়েরি স্ক্র্যাপ বুকের মতো রাখি, কলম টলম দিয়ে লেখার বা ডায়েরিতে লেখার চেষ্টা করি। হায়ার ক্যাম্পসে আমি মোবাইলের নোটসে ছোট ছোট নোট নিয়ে রাখতাম, সেটা পরে লিখেছি। আর অন্য সময় দেখা যায় আমি যখন সমতল আছি ওই সময় আমি লিখতাম মোবাইলের নোটসে, এরকম বেশ অনেকগুলা শব্দ লেখা হতো। 64 জেলার সময় অন অ্যান অ্যাভারেজ আমি মনে হয় 1000 শব্দ করে লিখেছি। কাশ্মীর কন্যাকুমারীতে সেটা অলমোস্ট 1400-1500 ওয়ার্ড করে লিখেছি, আর একটু ডিটেলসে লেখার চেষ্টা করেছি। কাশ্মীর থেকে কন্যাকুমারী যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা আসলে কেমন প্রথমত, আর ওখানে ওই জার্নিতে দেখা সবচেয়ে সুন্দর জায়গা কোনটা ছিল? আচ্ছা, এইটা আমি বলবো হচ্ছে রাস্তাটা হলো, যে রাস্তা ধরে আমি মূলত চালিয়েছি, এটার নাম, অফিসিয়াল নাম হচ্ছে NH44, ন্যাশনাল হাইওয়ে 44। এটা ভারতের হচ্ছে দীর্ঘতম হাইওয়ে, একদম কাশ্মীর থেকে একদম সর্ব উত্তরের বলবো টেরিটরি, সেখান থেকে কাশ্মীরের শ্রীনগর থেকে সেটা একদম সর্ব দক্ষিণের যে বিন্দু ভারতের, তামিলনাড়ুর কন্যাকুমারী, সেটাকে কানেক্ট করেছে। তো খুবই ডাইভার্স, খুবই ডাইভার্স। যে একটা কথা বলে যে যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে, আবার একই সাথে ওই আরেকটু অন্য রকম করে বললে যা আছে জগতে তাই আছে ভারতে। মানে টেরেনের দিক দিয়ে, ভূখণ্ডের দিক দিয়ে ভারত তো জিওগ্রাফিক্যালি ভেরি রিচ। মানে একটা কথা বলা হয় যে মরু থেকে মেরু সবই হচ্ছে ভারতে আছে। মরু ইন এ সেন্স যে আমি বলছিলাম বরফের কথা, হ্যাঁ, আর এদিকে তো রাজস্থান, একদম যত ধরনের টেরেইন থাকা সম্ভব, সবুজ পাহাড়, রুক্ষ পাথর থেকে শুরু করে একদম বরফের পর্বত, নদী, লেক, সাগর, মহাসাগর সবই আছে। এই দিক দিয়ে খুবই রিচ একটা জায়গা এবং এত ডাইভার্স। আমার ধারণা আমি সম্ভবত 11টা প্রদেশের মধ্যে দিয়ে গেছি, এবং এর মধ্যে বেশ কয়েকটা আবার ইউনিয়ন টেরিটরি, যেগুলো কেন্দ্রশাসিত অঞ্চল। অ্যাজ লাইক আমি যদি বলি এখন কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর তো এখন ইউনিয়ন টেরিটরি, বা দিল্লি ইউনিয়ন টেরিটরি, এরকম বেশ কয়েকটা, চণ্ডীগড়, এরকম কয়েকটা ইউনিয়ন টেরিটরি আছে, আর বাকিগুলা প্রদেশ। এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যে ডাইভার্সিটি, বা সেটা আর্কিটেকচারালি, ফুড, ল্যাঙ্গুয়েজ, এটা অ্যামেজিং। মানুষের বলবো জীবন আচার খুবই অ্যামেজিং। যে স্থাপত্যের দিক থেকে চিন্তা করলে উত্তর ভারতের মন্দিরগুলো যে স্থাপত্যে আছে, মানে যে স্থাপত্য রীতি ফলো করা হয়েছে, দক্ষিণ ভারতে খুবই ডিফারেন্ট। আবার হায়দ্রাবাদ এমন একটা জায়গা, বা তেলেঙ্গানার এই জায়গাগুলো এমন একটা জায়গা যেখানে দুই ধরনের আর্কিটেকচারের সম্মিলন, যে উত্তর ভারতের আর্কিটেকচার, মুঘলদের আর্কিটেকচারের একটা এসেন্স, আবার দক্ষিণ ভারতের আর্কিটেকচার এসেন্স, দুই জায়গার আবার সম্মিলন। এই সব কিছু মিলে এটা খুবই ডাইভার্স একটা এক্সপেরিয়েন্স। আর সবচেয়ে ইন্টারেস্টিং সেটাই জিজ্ঞাসা করলে নাকি? হ্যাঁ, সবচেয়ে সুন্দর জায়গা কোনটা দেখেছেন? জায়গা আমি বলবো যে একটু ওভারঅল বললে সেটা আমি বলবো মধ্যপ্রদেশ। ওকে, মধ্যপ্রদেশের গোয়ালিয়র বলে একটা শহর আছে, খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। গোয়ালিয়র যে ফোর্ট বা দুর্গটা আছে, সেটা বলবো একটু ভালো মতো ঘুরে দেখতে 3-4 দিন লাগবে। এত ডাইভার্স হচ্ছে জিনিসপত্র আছে, দেখার মতো এত সুন্দর জিনিসপত্র আছে। আর আরেকটা জিনিস মনে আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে, সেটা হচ্ছে কোষ মিনার বলা হয় যে জিনিসটা। কোষ মিনার তো আমরা বুঝি যে মিনার কোনো একটা স্তম্ভের মতো, আর কোষ হচ্ছে ক্রোশ থেকে শব্দটা এসছে। আমরা আগের বাংলা সাহিত্যে যদি একটু দেখি, এই ক্রোশ না, ক্রোশ, যে 2 ক্রোশ 1 ক্রোশ দূরে, মানে 1 ক্রোশ সমান, যদি আর স্পেসিফিকলি বললে যে 2 মাইল বা 3.20 কিলোমিটার আমি
যদি বলি, আগে হচ্ছে এটা ব্রিটিশরা আসার আগে এটাই ছিল দূরত্ব মাপক, আমি বলবো যে একক দূরত্ব মাপার একক। তো এরকম মুঘলরা এক এক ক্রোশ শেষ হওয়া এগুলো ছিল আগের যুগের মাইল ফলক বা মাইলস্টোন। এখন যেরকম মহাসড়কে 1 কিলো পর মাইলস্টোন থেকে হলদে যেসব মাইলস্টোন, এগুলা হচ্ছে মুঘল যুগের বলবো মাইলস্টোন। এগুলা এখনো বেশ অনেকগুলাই ভারতের হরিয়ানা বা এইসব জায়গায়, পাঞ্জাবে এখনো অনেক জায়গায় রয়ে গেছে। এবং আমাদের এখনের যে আমি বলবো মাইলস্টোনগুলো আছে সেগুলো বানিয়েছে রাজমিস্ত্রিরা, আর এগুলো বানিয়েছে শিল্পীরা। তো দেয়ার ইজ এ বিগ গ্যাপ। এবং শুধু যে এটা দূরত্ব মাপক একটা বলবো স্টোনের মতো কাজ করছে সেটা না, বা ফলকের মতো কাজ করছে, এগুলোর অনেক ঐতিহাসিক গুরুত্ব আছে। তখন তার এখনের মতো যোগাযোগটা এত সহজ ছিল না। শাসক যদি চিন্তা করলো যে কোনো মোগল সম্রাট যে তার দূরবর্তী রাজ্যে এই সংবাদটা পাঠাতে চায়, তো এক ক্রোশ মিনার থেকে আরেক ক্রোশ মিনার, এখানে অশ্বারোহী যারা আছে ওরা থাকতো, রিলে স্টেশনের মতো কাজ করতো, পাশেরটাই হচ্ছে নিউজটা পাঠিয়ে দিত। এরা ক্যানেস্তারা পিটিয়ে হয়তো গ্রামে এটা জানান দিল যে এরকম নতুন একটা হুকুম জারি করা হয়েছে। অথবা এখানটায় যারা মুসাফির ছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তাদের খাবারের জন্য কূপের ব্যবস্থা থাকতো, থাকার ব্যবস্থা থাকতো। এরকম খুব ইন্টারেস্টিং জায়গা। এরকম অনেকগুলা কোশমিনার এখনও হচ্ছে রয়ে গেছে, এবং এই হাইওয়েতেই অনেকগুলো আছে, এটা দেখার সুযোগ হয়েছে। এছাড়া ক্যারাভেন সরাই, মুসাফিররা রাত কাটাতো যেসব জায়গায়, ক্যারাভেন সরাই ছোট ছোট চৌকো চৌকো কক্ষ। মানে এটা অনেক সময় বাসে গেলেও অনেক দূর দূরান্তে, যেমন আমি যে জায়গাটার কথা বলছি এটা জিটি রোড বা গ্র্যান্ড ট্রাং রোড, সেটা আমাদের টেকনাফ থেকে আফগানিস্তানের কাবুল পর্যন্ত, কিন্তু এত লম্বা একটা রাস্তা। আমাদের ইয়াতেও তো আছে, ইয়ার মধ্যে দিয়ে এটা কি না, এটা এশিয়া মহাদেশ সম্ভবত, এশিয়ার মহাসড়ক উত্তরবঙ্গে একটা আছে। আচ্ছা, এটা মানে এশিয়া মহাসড়ক, এই টাইপের একটা। এটা আমি যেটা বলছি এটা জিটি রোড। চট্টগ্রামও এরকম কিছু জায়গা আছে জিটি রোড, আবার ওয়েস্ট বেঙ্গলেও জিটি রোড নামে জায়গা আছে। এক্স্যাক্টলি পাঞ্জাবে ওটার নাম এখনো জিটি রোড, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, আফগানিস্তানের মধ্য এশিয়ার কাবুল পর্যন্ত। তো সেটার মধ্য দিয়ে চালানোর সুযোগ হয়েছে, এবং সেই জায়গায় অনেকগুলো এরকম লম্বা বাস জার্নিতে অনেক রাতের বেলা থাকতো, যেহেতু অনেক লম্বা জার্নির জন্য বেরোচ্ছে। দেশে বিদেশেতে ক্যারাভেন সরাইয়ের খুব ভালো বর্ণনা আছে মুস্তাফা আলীর, বাসে করে যাচ্ছিলেন এটাই। তো এইরকম বেশ কয়েকটা ক্যারাভেন সরাই দেখেছি। এগুলো খুবই বলবো ডাইভার্স এক্সপিরিয়েন্স। এমনিতেই তো ধরেন জার্নির ক্ষেত্রে আমি একটা জিনিস আমাদের অভাব বোধ পাই, যেমন ধরেন ভাই আমি জানি না পাঠটুকু নিয়ে আবার মানুষজন কিভাবে ভাববে নাকি, কিন্তু শিল্প সাহিত্য বইয়ের ক্ষেত্রে তো কোনো দেশের ব্যারিয়ার নাই, এটা তো গ্লোবাল। তো দেখেন আমাদের বাংলাদেশের বাঙালিদের মধ্যে ট্রাভেল ব্যাপারটা কিন্তু খুব বেশি এখনো পরিচিত না। আমার আব্বু আম্মুরা বহুত আয়োজন করে ট্রাভেলে যায়, তো 3 বছর 4 বছর পর একবার। অনেকেই আমাদের আব্বু আম্মুর, অনেকেই আম্মুরা হয়তো বা গ্রাম থেকে জীবনে বের হয় নাই। আমাদের কালচারে আসলে ট্রাভেল ব্যাপারটা নাই মোট, মানে যেটা পশ্চিমবঙ্গের ইয়াদের আছে। আমি এটা সূক্ষ্ম একটা মানে ব্যাপার খুঁজতে গেছিলাম যে আসলে কেন নাই। মানে টাকা পয়সা তো খুব আহামরি না, জোর ওরা অনেক কোটিপতি, আমরা অনেক গরিব, এটা টাইপের কিছুই না, মোটামুটি ধরেন সেম। বাট ঝামেলাটা কোন জায়গায়? ঝামেলাটা হচ্ছে ভাই, আমি যেটা খুঁজে পেয়েছি যে আমাদের সাহিত্য, আপনি পশ্চিমবঙ্গের সাহিত্য যখন পড়বেন, আপনি যদি 10 জন রাইটার পড়েন, তার মধ্যে 8 জন রাইটারই পাবেন যে তার গল্পকে একটা ট্রাভেল ভাইব দেওয়ার ট্রাই করছে, বাট একটা ভ্রমণের গল্প আছে। আপনি ধরেন আমাদের এই ডিটেকটিভ ক্যারেক্টার, যেই অবস্থায় মানুষকে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করা যায়, তরুণ অবস্থায় বা কিশোর অবস্থায়, কিশোরের যে ডিটেকটিভগুলো ইন্ডিয়ার মানে পশ্চিমবঙ্গের সাহিত্যে আছে, কাকা বাবু বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, সন্দেহ করে, আমাদের ফেলুদা নতুন জায়গায় যাই, লালমোহন গাঙ্গুলি সবার সাথে যায়, একেন বাবু যেটা নতুন শুরু হয়েছে, একেন বাবু বিভিন্ন শহরে যায়, নতুন হয়। আপনার হচ্ছে অর্জুন। এই যে প্রত্যেকটা ক্যারেক্টার প্যাসিভলি ট্রাভেলটাকে প্রমোট করছে, এবং প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে, সমরেশ মজুমদার বলেন, সুনীল বলেন, আমাদের হচ্ছে আপনি যে কাউকে বলেন, আমাদের সত্যজিৎ থেকে শুরু করে সবার বইয়ে ট্রাভেল ব্যাপারটাকে খুব সুন্দরভাবে ফ্যাসিনেটিং করা, খুব সুন্দরভাবে ডিরেক্ট করা। অ্যান্ড ওই জিনিস পড়তে অটোমেটিক এখন মানুষ গরমের ছুটিতে ঘুরতে যায়, শীতের ছুটিতে এইখানে যায়, এবং সেই ব্যাপারটাকে এত সুন্দরভাবে ফ্যাসিনেটিং করা হয়। ওই ব্যাপারটাকে আবার ক্যাপিটালাইজিং ওয়ার্ল্ডে এসে ওটাকে আবার ক্যাপিটালাইজ করা হয়। সো পুরো দুনিয়াটা দেখেন একটা সাহিত্য কতটা ইম্প্যাক্টফুল হতে পারে, বা একটা সাহিত্য একটা জায়গার ন্যারেট নির্ধারণ করে যে 10 বছর পর মানুষজন কি চিন্তা করবে, কিভাবে কথা বলবে, এটা একটা সাহিত্য নির্ধারণ করে 10 বছর ধরে, আস্তে আস্তে ইনপুট দেওয়া শুরু করে। সো এই যে ব্যাপারগুলো, এগুলো আমাদের বাঙালিদের চেয়ে ট্রাভেল ব্যাপারটা ওরা এগিয়ে। আমার কাছে এই ব্যাপারটা মনে হয়েছে যে আসলে এই জায়গাটাতে ওরা অনেক রিচ, এবং ওই জন্যই ওদের কস্টিং, যেটা লিভিং কস্টিংটা একটু কমায়, ওরা টাকা জমায় শুধু ট্যুরের জন্য, খরচ প্রচুর জায়গায় ঘুরতে যায়। আপনার কি মনে হয়? থিংস আর বিং চেঞ্জড এখন, এটা নাম্বার 1। অনেকটুকুই চেঞ্জ এসছে এখন, বলবো এটা জোয়ারের মতো, যে অনেক লোকজন
ঘুরতে যাই, এটা একটা ব্যাপার। আর হ্যাঁ, এইটার আমাদের এক্সপেক্ট ছিল, আমাদের ক্ষেত্রে তো বেড়ানো ছিল খুব বেশি 2-3 দশক আগেও ছিল যে নানি বাড়ি যাওয়া, হ্যাঁ, মামার বাড়ি, বা বার্ষিক পরীক্ষার পরে এরকম ওই একটা। ডিসেম্বরের ছুটি। আরেকটা কারণ আমার মনে হয় আর কি, এটা হতে পারে যে আমাদের দেশে তো আসলে প্রচুর নদ নদী, তো বেশ অনেক বছর আগের কথাও যদি চিন্তা করি, অনেকগুলো জায়গাতেই হচ্ছে এমন হতো যে এগুলো একটু ব্যারিয়ারের মতো কাজ করতো, অনেকগুলো travel-এর জায়গাতে হ্যাঁ ক্ষেত্রে। চেঞ্জ করতে হচ্ছে, এক জায়গায় পর্যন্ত গেলাম, ওখান থেকে এবার আবার নদীটা পেরোতে হচ্ছে। True. এই ঝামেলার জন্য হয়তো হতে পারে যে ইন্টারাপশন হচ্ছে, যে পুরো জার্নিটা আমি একটা গাড়িতে করে একটা ট্রেন ধরলাম, সেটাই আমাকে একদম দেশের শেষ প্রান্তে পৌঁছে দিল। এমন যদি হতো হ্যাঁ টেকনাফ থেকে শুরু করলাম, সেটা আমাকে তেঁতুলিয়ায় পৌঁছে দিল। এটা খুব বেশি বছর আগে আমাদের এরকম নদীগুলো যেহেতু অনেক ওয়াইড, এরকম বড় নদী যেগুলো, সেগুলো অনেক ক্ষেত্রে বলবো খানিকটা অবস্টাকেলের মতো কাজ করেছে। তবে হ্যাঁ, রিভার বেসড ট্যুরিজমটা আমাদের দেশে হতে পারতো, এটার স্টিল আমি বলবো আমাদের দেশে এখনো এটার খুব ভালো অপরচুনিটিস আছে। এখন আমাদের তো প্রচুর নদী এখন স্টিল, যদিও একটা বড় অংশ মজে গেছে, আমরা নানানভাবে নদী দখলের শিকার হয়েছে, স্টিল রিভার বেসড ট্যুরিজম একটা খুব ভালো ট্যুরিজমের আমি বলবো অপরচুনিটি হতে পারে। এইটা ওই ব্যাপারটা ছিল, এগুলো একসময় অবস্টেকলের মতো কাজ করতো। এখন আমাদের বলবো যে ভালো ভালো সেতু আছে। আগে যদি মানে 1 দশক আগেও কেউ যদি 1 দশক বা 12-14 বছর আগেও কুয়াকাটা মানে যাওয়ার প্ল্যান করতো ঢাকা থেকে, অনেকগুলো ফেরি বেরোতে হতো। তো এইটা একটা ব্যাক এন্ডে কাজ করতো যে আরে এত কষ্ট করে যাব। 19 সালে আমরা গিয়েছিলাম মনে হয়, আমি তো একটা সেতু পার হতে হয়েছিল আর কি। একটা ফেরি আমার মনে আছে 11তে আমি যখন কুয়াকাটা যাই, ওই সময় তো 3টা কি 4টা ফেরি ছিল, খুব বেশি বছর আগের ঘটনা না। এইটা একটা হয়তো ব্যাক এন্ডে কাজ করতে পারে। ট্রু, হ্যাঁ। রিভার বেস যেমন দেখেন, আমি জানি না সেন্ট মার্টিন নিয়ে আসলে কি ভাবনা চিন্তা চলতেছে সরকারের বা কি হবে। সেন্ট মার্টিন আমাদের এই জায়গার একটা মালদ্বীপ হইতে পারে। মানে সেন্ট মার্টিনে কিছু কিছু জায়গা পাইয়া এত সুন্দর, আপনি গেছেন তো মনে হয় সেন্ট মার্টিন? হ্যাঁ। সো সেন্ট মার্টিনের হচ্ছে ধরেন এই যে আমাদের কথা হচ্ছিল তৌকির ভাইয়ের সাথে, আমার ওই সমুদ্রের মাঝের একটা পডকাস্টে আমরা কালকে আপলোড করব। সো ওইখানে যে সেন্ট মার্টিনের কিছু কিছু জায়গাকে আমরা এইভাবে ব্র্যান্ডিং করতে পারতাম যে ধরেন ন্যাচারাল সুইমিং পুল, চারি সাইডে একটু বাসা বাড়ি করে দিয়ে একদম A to Z রেডি হয়ে আছে, জাস্ট ওকে কাঠামোটা দাঁড় করে দিতে হবে খুব সুন্দর করে কিছু জিনিসপত্র করে। আমাদের দেশের না, মানে পুরো বিদেশের ইয়াদেরকে আমরা ওখানে আনতে পারতাম। যেভাবে মালদ্বীপে সবাই উড়ে যায়, সবাই ওই জায়গাতে যাইতে চায়। মালদ্বীপের স্পেশালিটি কি, যে আপনার বাড়ির সমুদ্রের মাঝে থাকে, সমুদ্রের মাঝে আপনি সবকিছু উপভোগ করতে পারেন। সেম কাহিনী হচ্ছে আপনার সেন্ট মার্টিনও করা যায়। সেন্ট মার্টিন এত সুন্দর সুন্দর জায়গাকে প্রমোট করা যায়, এগুলো না করে আমরা আরো কঞ্জুস হয়ে গেছি, সেন্ট মার্টিনে ঝগড়া করতেছি। মানে বাংলাদেশের ট্রাভেল জায়গাগুলোকে নিয়ে এত বেশি আমরা অনুৎসাহিত বা কাজে লাগাই না। ভাইয়া শ্রীলঙ্কা ডাউন ছিল, ট্যুরিজমটা উঠে গেছে। ট্যুরিজম শ্রীলঙ্কা সবসময় ট্যুরিজম একটা খুব ভালো বেস ছিল। তবে সেন্ট মার্টিন নিয়ে যেটা হচ্ছে, এইটা একটা ব্যাপার সবসময় থাকে, হচ্ছে ট্যুরিজম আর কনজারভেশন, এই দুইটার স্বার্থ কিন্তু পরস্পর বিরোধী বেশিরভাগ ক্ষেত্রে। এখন আমি যদি আসলে ট্যুরিজমের ওভারফ্লোর কারণে যদি আমি ওই জায়গাটাকে কনজার্ভই করতে না পারি, তখন সেটার আবার অন্য ইম্প্যাক্ট আছে। তা তো অবশ্যই ভাইয়া। তো এটা এমনভাবে করতে হবে যে দুপাশেই স্বার্থ রক্ষা করা যেতে পারে। অনেকভাবে সেটা সম্ভব, যেমন এগুলো অনেকগুলা এক্সাম্পল আছে। আমি যদি পাহাড়ি এলাকার এক্সাম্পলই দিই, যেমন তিব্বতের দিক দিয়ে কেউ এভারেস্ট বেস ক্যাম্পে গাড়িতেই চলে যেতে পারবে। এখন যেহেতু তিব্বত হচ্ছে চায়না অকুপাইড, এবং ওরা মনে করেছে যে না, এই জায়গাটা হচ্ছে আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট, বর্ডার ডিসপিউট আছে এই অংশটায়, আমি যদি এখানে রাস্তা করি আমার জন্য সার্ভেলেন্সের জন্য সুবিধা হবে। ওই অ্যাঙ্গেল থেকে ওখানে হয়তো রাস্তা করা হয়েছে। কিন্তু নেপালের দিকটাই এখনও এভারেস্টের অংশটুকু এখন আনটাচড আছে। ওরা ভাবেনি, যেমন নেপালে অন্য ইনস্ট্যান্স আছে যে অন্নপূর্ণা যে সার্কিট ট্র্যাক, সেদিকটায় কিন্তু গাড়ি রাস্তা হয়ে গেছে। তো এই দিকটায় আবার এরা এটা ভেবেছে যে না, এইটাতে আমরা হাত দেব না, এইটার যে বায়োডাইভার্সিটি আছে সেটাকে আমি রাখবো ঠিকঠাক। তো আমরা আসলে দুই দিক থেকেই শিখতে পারি যে এটার ফলে এখানে কি অসুবিধা হচ্ছে। আমি অন্নপূর্ণার রিজিয়নের দিকটাই, আমি যদি অন্নপূর্ণা সার্কিটের ট্র্যাকের দিকে যাই, দেখা যায় কেউ হেঁটে যাচ্ছে, কষ্ট করে ও একটু পেছন থেকে হাঁটা শুরু করলো, পাশ দিয়ে হচ্ছে ধুলা উড়িয়ে একটা 4 হুইল ড্রাইভ চলে গেল। তখন আবার মন খারাপ হয় যে আমি তো এই জায়গায় তো ভেহিকল আছে, আমি কেন হাঁটছি।
ট্রু। হ্যাঁ, তো এটার দুইটাই সাইডই আছে। মানে আমাদের করা উচিত যে এটা যাতে ফিউচারের লোকজনের জন্য থাকে। মানে এটা একটু এইভাবে ভাবলে, এটা আমি বলতেও চাই, এটা পরিমল ভট্টাচার্যের বইয়ের একটা লাইন, আমি ডেফিনেটলি এটা বলতে চাই যে এই পৃথিবীটা তো হচ্ছে, এটা আমি এমনভাবে আমাদের আসলে কনজার্ভ করা উচিত যে আমরা সবাই ধরে নেই যে পৃথিবীটাকে আমরা উত্তরাধিকার সূত্রে আমাদের যারা পূর্বপুরুষ আছে তাদের কাছ থেকে পেয়েছি। অ্যাকচুয়ালি সেটা ট্রু না। এটা হচ্ছে আমাদের যারা উত্তর পুরুষ আছে, পরবর্তী প্রজন্ম, ওদের থেকে ধার হিসেবে নিয়েছি আমরা, তাদের জন্য কিছু একটা রেখে যেতে হবে পরবর্তীর জন্য। এক্স্যাক্টলি। তো এরকম তো আমরা বিভিন্ন যুগকে, মানে আমি বলি প্রকৃতির বিভিন্ন স্প্যানকে এইভাবে ভাগ করি যে আমরা বলি লৌহ যুগ, প্রস্তর যুগ, এরকম যুগ হিসেবে ভাগ করি, বা মধ্যযুগ, এরকমভাবে তো অনেকভাবেই আধুনিক যুগে ভাগ করি। আমরা আসলে এই সময়টাতে পৃথিবীর যে বলবো হচ্ছে সম্পদগুলো আছে সেগুলোকে এমনভাবে এক্সপ্লয়েট করছি, বা একদম নিঃশেষ করে ফেলছি আর কি, কাইন্ড অফ। পরবর্তী যারা আসবে, এবং ইনস্টিড এই যে এটা এক্সপ্লয়েট করে কি প্রডিউস করছি, অসংখ্য আবর্জনা, এবং আমরা জানি না যে এগুলো আসলে হাউ টু ডিসপোজ। আমরা ঠিকঠাক জানি না আমার এই মাইকটা যখন এটা আমার ইউজ করা শেষ হয়ে যাবে, এটা কিভাবে ডিসপোজ করতে হবে আমরা ঠিকঠাক জানি না। তো পরবর্তী যুগের এটাকে ডেফিনেটলি আবর্জনার যুগ হিসেবে এটাকে ওইভাবেই মার্কড করা হবে। আমার তাই মনে হয় আর কি। হোপফুলি না হোক, সেটা আমরা নিশ্চয়ই এমন কোনো কিছু একটা বের করে, বা ডেফিনেটলি ওই হয়তো প্রযুক্তি আমাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে পারে যে এটারও কোনো একটা সলিউশন বের করবো। কিন্তু হ্যাঁ, আমরা আসলে যে এক্সপ্লয়েট করছি সেটা ভেরি ট্রু। একটা টার্ম আমি ছোট্ট করে বলি, এটা হচ্ছে আর্থ ওভারশুট ডে বলে একটা জিনিস আছে। সেটা হলো পৃথিবীব্যাপী আসলে যত মানুষজন আছে, প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহার করে বছরে যে দিন পর্যন্ত সে চলতে পারে, সেটা হলো একটা বছরের মানে আর্থ ওভারশুট ডে। তো সেটা ছিল 1971 সালে, যদি আমি বলি, সেটা ছিল 25শে ডিসেম্বর। এক বছরে মানুষের যে চাহিদা মেটানোর জন্য যে প্রাকৃতিক সম্পদ লাগে, সেটা 25 ডিসেম্বর পর্যন্ত মজুদ ছিল পৃথিবীর কাছে। আর বাকি 1971 সালে 25শে ডিসেম্বর পর্যন্ত, তাহলে আর শুধু 6 দিন, 25শে ডিসেম্বর পরে 31 ডিসেম্বর আসতে আর 6 দিন লাগে। আর 6 দিন ভবিষ্যতের যে সঞ্চয় সেখান থেকে নিতে হচ্ছে। কিন্তু সেটা 2023-24 সালে এসে হয়ে গেল, সেটা হলো জুলাইয়ের শেষে চলে আসলো। মানে 7 মাসের মধ্যে আমি আমার এই বছরের জন্য, যেমন সাপোজ আমি ধরে নিলাম যে আমি চাকরি করছি, আমার এই বছরের যত এক্সপেন্ডিচার সেটা আমি 7 মাসে শেষ করে ফেললাম। বাকি 5 মাস পরের বছরের যে আমার ইনকাম, সেখান থেকে আমাকে ধার নিতে হচ্ছে। তো সেটা আমরা মানুষ হিসেবে তো করতে পারি। আমার নিশ্চয় অনেক ফ্রেন্ডস আছে, আমার আত্মীয় স্বজন আছে, ওদের কাছে আমি ধার নিতে পারি, সেটা আমার জন্য সহজ। তো পৃথিবী কার থেকে ধার নিবে? আরেকটা পৃথিবী তো নাই। ধ্বংস হতে হতে এটা কিভাবে মেজর করে ভাই, আবার মাপে? হ্যাঁ, অনেকগুলো ইন্ডিকেটর আছে। আর তো ওভারশুটে কেউ যদি আসলে এটা নিয়ে একটু ইন্টারেস্টেড হয়, একটু গুগল করলেই এটা নিয়ে অনেক পেপার্স পেয়ে যাবে, এবং কান্ট্রি স্পেসিফিকও দেওয়া আছে যে এই কান্ট্রির এত তারিখে আর্থ ওভারশুট ডে। এবং আমাদের এমনি সাধারণ ধারণা হচ্ছে হয়তো খুব বেশি ডেভেলপড কান্ট্রি এরাই মনে হয় অনেক বেশি এক্সপ্লয়েট করছে, অনেক সেটা করছে ডেফিনেটলি। কিন্তু উন্নয়নশীল দেশগুলো বা একটু অপেক্ষাকৃত গরিব দেশগুলো কিন্তু পিছিয়ে নেই এক্সপ্লয়েট করার ক্ষেত্রে। আমাদের তো মনে হয় ভাইয়া, এই যে ধরেন না, আপনি বললেন যে কোনো একটা প্রযুক্তি এসে আমাদেরকে আশা করি সবকিছু শেখাবে, চেঞ্জ করে দিবে। আমার মনে হয় যে পুরো ব্যাপারটা আসলে চেঞ্জ হবে আপনার মনস্তাত্ত্বিক চেঞ্জটা আসলে, মানবিকতা বা ওই দৃষ্টিভঙ্গি, ওই দৃষ্টিভঙ্গিটা ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট। ওই ফিলোসফি আপনার মধ্যে আছে কিনা যে আপনি প্রকৃতি ধ্বংস করতেছেন, আপনার করা হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা দীপঙ্কর দাও বলতেছিল, যে একটা দেশের আসলে অর্থনীতি কিভাবে বা বইয়ের জায়গায় কিভাবে গ্রো হবে, তার সবচেয়ে বড় ডিপেন্ড করে যে মানুষের মানসিকতা কি, মানুষ কিভাবে চিন্তা করতেছে। খুবই ওয়াইডলি চিন্তা করা বাদ দিয়ে যদি ছোট ছোট করে চিন্তা করে, নিজের মনের পরিবর্তন, বা নিজে প্রকৃতির জন্য নিজে নিরাপদ থাকা, যে আমি প্রকৃতির কোনো ক্ষতি করতেছি না, বা যেটুক না করলেই না, এই চিন্তা ভাবনাগুলো এই ক্যাপিটালিস্টিক দুনিয়ায় আসা টাফ। বাট এইটা আসা না আসলে আসলে ওই কোনো প্রজেক্টই কিছু করে দিতে পারবে না। আমাদের কাছে ধরেন পাশে যদি ডাস্টবিন ফেলার বিন থাকে, যদি মানসিকতা না কাজ করে যেমন ময়লাটা ওখানে ফেলা উচিত, তাহলে তো ওই ডাস্টবিন থেকেও কোনো লাভ নেই। এক্স্যাক্টলি। মানে এটা এখন তো আমরা হয়তো অন্য অনেকগুলো, হয়তো আমাদের দেশে শব্দ দূষণ নিয়ে অনেক কথা হচ্ছে, নদী দূষণ বা ওয়াটার পলিউশন নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু আমি যদি নর্মালি চিন্তা করি যে তো মাটি দূষণও তো হচ্ছে, আমি তো ওইটা ওই সেন্সে কিন্তু আমরা খুব এখন ঢাকার AQI এয়ার কোয়ালিটি ইন্ডেক্স নিয়ে খুব কনসার্ন, এগুলো নিয়ে কথা হচ্ছে। কিন্তু হ্যাঁ, আমার তো মাটি দূষণও হচ্ছে, আমার তো টপ সয়েল নাই, ঢাকায় একটু মাটি পাওয়া মুশকিল, বা বড় শহরগুলোতে একটু মাটি ছোঁয়া পাওয়া মুশকিল। আমরা তো আসলে প্রকৃতি থেকে দূরে সরতে সরতে অনেক দূরে সরে যাচ্ছি। আমরা তো খুব বেশি বছর আগে অরণ্যচারী ছিলাম,
মানে খুব বেশি বছর আগের কথা না, আমরা অরণ্যচারী ছিলাম। এখন তো আমাদের কাউকে যদি আমাকেই 1 মাসের জন্য কোনো একটা বনে ছেড়ে দেওয়া আসা হয়, আমি তো টিকতে পারবো না। কিন্তু আমাদের পূর্ববর্তী প্রজন্ম এরা তো বছরের পর বছর টিকে থেকেছিল, ওদের ঘ্রাণ শক্তি অনেক স্ট্রং ছিল, জানতো কোনটা, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে কোনটা খেতে হবে কোনটা খেতে হবে না। আমরা এগুলো থেকে এত দূরে সরে এসেছি, আমার মনে হয় না আমাদের কাউকে এরকম রেখে আসলে আমরা খুব বেশি সময় আসলে টিকতে পারবো। আমাদের ইন্দ্রিয়গুলো হতা হচ্ছে দিন দিন, যাতে প্রকৃতির সাথে সংযোগটা আসলে দূরে সরে যাচ্ছে। তো এইটা একজন মানুষের জন্য যে সুষম খাদ্য বা পরিমিত ঘুম এগুলো যেমন জরুরি, এই সংযোগটাও কিন্তু খুব জরুরি। তো এই জায়গা থেকে আমরা দূরে সরে আসি। আমার সংযোগটা থাকলে আমি বুঝবো এটা কনজারভেশনের হ্যাঁ প্রয়োজনীয়তাটা, প্রয়োজন আছে এক্স্যাক্টলি কতটুকু। তো সেই সংযোগটাই যেহেতু আমাদের কমে যাচ্ছে, তো আমি সেই বোধটুকু তো আমার মধ্যে আসলে গ্রো করাটা খানিকটা মুশকিল। ট্রু, এটা আসলেও সত্য। এবং আপনি আগন্তুক দেখছেন ভাইয়া, সত্যজিৎ রায়? হ্যাঁ আগন্তুক আমার দেখা, আমি একটু মুভি হয়তো কম দেখা হয়, আমি আগন্তুক আমার দেখা হয়নি। দেখা হয়নি। আচ্ছা, ওখানে একটা ক্যারেক্টার, উনি একটা কথা বলতেছিল মানে সভ্যতা নিয়ে, আসলে সভ্যকে কারা সভ্য। সো এই ব্যাপারটা নিয়ে তো এখন ক্যারেক্টারের নাম আমি ভুলে গেছি, খুবই ফেমাস। মানে ওনার কথা হচ্ছে যে এখন আসলে সিভিলাইজেশন, সায়েন্স, এই সেই সব কিছু, কিন্তু যে ভদ্রলোক আর ক্যারেক্টারের মূল আগন্তুক সিনেমার, উনি ট্রাভেলার আর কি, বের হয়ে গেছে থেকে ট্রাভেল করতেছে। তোরা বলতেছে এটা আসলে কিভাবে সভ্যতাকে আসলে কিভাবে মাপা যায়, যে আপনি ধরেন আচ্ছা বন্য সভ্য বলতেছেন, তারপর হচ্ছে এই যে আপনার এখনকার ওয়ার্ল্ড সিভিলাইজেশন বলতেছেন। তো সভ্যরা কি অমানুষ না? যে এই যে ধরেন আপনাদের সভ্যতার জন্য এত এত জনপদ হারাই গেছে, এত প্রকৃতি ধ্বংস হচ্ছে, আপনারা সভ্য কিভাবে হচ্ছেন? এটা একটা ভালো একটা ডিবেট আছে, বাট আমার কথাটা ভালো লাগছে। সোহাগ ভাইও এটা বলে, রকমারি সোহাগ ভাই, যে সায়েন্স কখন আসলে পিক করছে কখন ডাউন করছে এটা আপনি এখন জাজ করতে পারবেন না। যে এই পিরামিড কিভাবে হলো, কোন সায়েন্স দিয়ে এটাকে বর্ণনা করবেন, কিভাবে চিন্তা করবেন যে এই এত সুন্দর জিনিসপত্র একদম পারফেক্টলি ভার্টিক্যাল, পারফেক্টলি হরাইজন্টাল বসে আছে, এত উঁচা জিনিসপত্র কেমন কোন ক্রেন দিয়ে উঠেছে, এখনো তো আবিষ্কার হয় নাই। তো সায়েন্স ব্যাপারটা, সভ্যতা ব্যাপারটা এমন হচ্ছে যে হয়তোবা জগতের একটা টাইমে পিকে উঠছিল, আবার এখন নামছে, আবার পিকে উঠছে। আবার সভ্য ব্যাপার যেটা, সেটা তো হচ্ছে বন্য সভ্য, মানে মানুষ তো বন্য প্রাণী, মানে সামাজিক প্রাণী বলা হয়, বাট বেড়ে ওঠা তো বন্য থেকে। তো যে জায়গার থেকে আপনার বেড়ে ওঠা, সেইটা থেকে আপনি ধ্বংস করছেন আর নিজেকে সভ্য বলে প্রমাণ করছেন। এই ব্যাপারটা আসলে কিরকম, আপনার কি মনে হয় এই ডিবেট? হ্যাঁ না এটা ডেফিনেটলি, এটা মানে এটা মনে হয় ওই যে আমি বলছিলাম যে আমরা তো আসলে প্রকৃতির বিশাল একটা অংশের খুব কণার একটা জীবন যাপন করছি, সেজন্য মানে এটা এই মুহূর্তে আসলে বলা মুশকিল যে এই সময়টাকে জাজ করার জন্য হয়তো আরো কয়েক হাজার বছর পরে আছে। আমরা যেরকম খুব হয়তো সহজে বলেছি প্রাচীন যুগ বা মধ্যযুগ এরকম, আর হয়তো এইটাও হয়তো তখন আর একটু টাইম ফ্রেম যখন বড় করব, এটাও কি সেই মধ্যযুগে পড়ে যাবে কিনা, হু নোজ, হয়তো এক্সটেন্ডেড হচ্ছে মেডিয়েভাল পিরিয়ড হতেই পারে, বা এটাকে অন্ধকার যুগ হিসেবে এই যুগে সব ধ্বংস করে দিয়ে চলে গেছে। এক্স্যাক্টলি। মানে আমি এখন ভাবলে এটা আসলে যদি এটা মাথায়ও আসে যে আমি সুফলা দরিদ্রী নামে একটা বই পড়ছিলাম আব্দুল্লাহ সাইদ, হ্যাঁ, তো ওখানে বলা হচ্ছিল যে 47 সালে হচ্ছে বিজয় সরণিতে সরকারি নথিতে যে বাঘ মারা হয়েছে সেটা সরকারি নথিতে আছে। আমি বিজয় সরণি হয়ে আসছিলাম এখানে, চিন্তা করছিলাম যে এখানে আসলে একসময় বাঘ থাকতো, সেটা খুব বেশি বছর আগের ঘটনা নয়। এখন তো মানে এটা মানে মনে হয় যে কত দূরতম কল্পনার বিষয়। এখন বিজয় সরণিতে আমরা জ্যামে বসে থাকি সারাদিন। আমার এইখানে আসতে হলে বিজয় সরণি পার হয়ে আসতে হয়, অদ্ভুত একটা বাজে সময় যায়, মানে প্রত্যেক দিন হয় 15 মিনিট 10 মিনিট ওই জ্যামে থাকাই লাগে। আর ওইখানে যদি বাঘ থাকে, চিন্তা করতাম না, এটা জানার পর এখন থেকে একটু কল্পনা করা ট্রাই করতে হবে বিজয় সরণিতে বসে যেখানে বাঘ ছিল আগে। ভাই ওই জিম করবেটের তো অনেক পড়ছেন মনে হয়, বইটই পড়ছেন। আমি ওই ভদ্রলোকের বইয়ের সাজেশন পাইছিলাম আপনার ফেলুদা পড়তে গিয়ে। ওই মন্দিরের একটা থাকে, রহস্য থাকে, তো জিম করবেটের কথা তখন উঠে আসে আর কি। আর অদ্ভুত লাগছে, মানে এই যে শিকার এই সব কিছু নিয়ে অদ্ভুত একটা সাহিত্য আছে কিন্তু। একদম, এই তো না, কেমন লাগে পড়তে? আমার জিম করবেট আমার খুবই ফেভারিট। বলা হতো হচ্ছে জিম করবেটের হচ্ছে চামড়া সাদা থাকলেও হচ্ছে মনটা ভারতীয় ছিল, সাদা চামড়ার বলতো আর কি, সাদা চামড়ার ভারতীয়, মনে প্রাণে তো তাই ছিলেন ক্ষেত্রে। এবং আমার পার্সোনালি তো জিম করবেট মানে ম্যান ইটার্স অফ কুমায়ুন বা এগুলো খুবই ফেভারিট। শিকার বললে আমরা হয়তো ঠিক যেভাবে যে অর্থে
আস্তে হচ্ছে কোনো কিছু কল্পনা করার চেষ্টা করি যে কোনো একটা প্রাণীকে মারা হচ্ছে, বা অনেকে হয়তো একটু ধরে নেয় যে এরা হয়তো এরকম কনজারভেশনিস্ট না। জিম করবেট ওয়াজ এ কনজারভেশনিস্ট, এবং এক্স্যাক্টলি ভাইয়া, উনি মারার পর আফসোস করতেন। হ্যাঁ, এবং উনি ওইটাই মারছেন যে সামহাও কোনো একটা কারণে ওই বাঘটা বা ওই প্রাণীটা হচ্ছে ম্যান ইটার হয়ে গেছে। হ্যাঁ, ম্যান ইটার মানুষিক তখনই হয়ে যাচ্ছে। হচ্ছে যে কোনো একটা অ্যাক্সিডেন্টে পড়ে তার চেয়ে যে দ্রুতগতির প্রাণী সেটাকে সে শিকার করতে পারছে না, তখন সহজ শিকার হিসেবে মানুষ তো আর এত দ্রুতগতির প্রাণী নয় সেটার ক্ষেত্রে। তবে শিকার সাহিত্য তো খুবই ইন্টারেস্টিং একটা সাহিত্য। তো যে শিকার করে সে তো এক ধরনের কনজারভেশনিস্ট। হয়তো আমরা ওইভাবে ভেবে নেই যে না প্রাণীটাকে মেরে ফেলা হচ্ছে বা এইভাবে আমরা কল্পনা করি, কিন্তু এরকম কোন একটা প্রাণীকে যার বুনো পরিবেশে তাকে মারা হচ্ছে, সে ওই জায়গাটা খুব ভালো চিনে, তার ঘ্রাণ শক্তি অনেক প্রখর, দৃষ্টিশক্তি অনেক প্রখর। আমরা শুধু একটা জায়গায় তার চেয়ে এগিয়ে আছি, বুদ্ধি, যেটা আমারটা হয়তো অনেক বেশি ডেভেলপ, তার খানিকটা কম। তাও এই প্রাণীগুলো যে একদম বোকাশোকা একদমই নয়, এরাও প্রচুর বুদ্ধি রাখে, কিন্তু এই জায়গায় হয়তো আমি টেক্কা দিতে পারি এই প্রাণীগুলোকে যখন আমি আসলে তাকে বধ করছি বা হত্যা করছি। বেশিরভাগ ক্ষেত্রে সেটা ভ্যালিড রিজন আছে। এরাও কিন্তু এক ধরনের কনজারভেশনিস্ট। এরা জানে প্রাণীটা কিভাবে চলে, কোন টাইমে কোন একটা জায়গায় কোন একটা ওয়াটার বডিতে গিয়ে পানি খেতে যাচ্ছে, কোন টাইমে চলাফেরা করে, এর নেচার, এর খাদ্যাভ্যাস, এগুলো জেনেই কিন্তু একজন শিকারী হয়। ওই সেন্স থেকে সেও কিন্তু একজন কনজারভেশনিস্ট। এবং জিম করবেট তো কনজারভেশন নিয়ে অনেক কাজ করেছে। শুধু জিম করবেট না, এরকম আরও বেশ কয়েকজন। আমরা হয়তো খুব জিম করবেট খুব বলবো এখন কালচারে খুব, উনি বেশ জনপ্রিয়, অনেক বছর হয়ে গেছে উনি পৃথিবীতে নেই, স্টিল জনপ্রিয় সেটা সাহিত্য গুণে। এরকম কেনেথ অ্যান্ডারসন আছে। তো উত্তর ভারতে জিম করবেটের বলবো যে উত্তরাখণ্ডের এই অংশটুকু থেকে, গাড়ওয়াল কুমাউনের এই অংশটুকু থেকে উনি ওই অংশে বাস করতেন। একইভাবে দক্ষিণ ভারতে কেনেথ অ্যান্ডারসন আছেন। আমাদের দেশেই পচাব্দি গাজী ছিলেন। এটা খুব ভালো বই আছে যে ওনার পচাব্দি গাজীর বই, যদিও এটা অনুলিখন করেছেন হুমায়ুন খান, যে সুন্দরবনের মানুষকে। তো আমাদের দেশেও কিন্তু এরকম খুব সুন্দর শিকার কাহিনী আছে। আমি খুব রিসেন্টলি একটা অনেক পুরনো বই পড়েছি, এনায়েত মৌলা নামে একজনের, যখন শিকারী ছিলাম। আমার কাছে ভেরি ইন্টারেস্টিং লেগেছে। একটা বইয়ের দোকানে গিয়ে এটা সাডেনলি আবিষ্কার করা যায়, এবং অনেক পুরনো বই, খুব বেশি কপি আছে কিনা কে জানে। আমি খুব আগ্রহ নিয়ে পড়েছি, এবং আমাদের দেশের সিলেট আর পার্বত্য চট্টগ্রামের শিকার কাহিনী ও আচ্ছা, খুবই ইন্টারেস্টিং। তো এইগুলো পড়া দরকার। এবং ওনার মানে ওই যে শিকার নিয়ে কনসেপ্টটা আমাদের খানিকটা হলেও বলবো যে ভুলটা ভাঙবে। হ্যাঁ, এবং প্যাসিভ জার্নাল, বাবর আলী, রমজান আলী, কেউই আমরা হচ্ছে বন্য প্রাণী হত্যাকে সমর্থন করি না। আমরা সংরক্ষণ এবং তাদের সাথে ইয়া করতে পছন্দ করি। ডিসক্লেমার দিয়ে দিলাম অবশ্যই, কারণ আমরা কোনোদিনই আমরা আসলে, এখন তো ব্যাপারটা ডেভেলপ হয়েছে, এখন মানুষের মনে কুকুর, বিড়াল থেকে শুরু করে যে কোনো প্রাণীর একটা প্রতি ভালোবাসা বা তাদেরকে বোঝার একটা আগ্রহ থাকে এখন, যেটা খুবই ভালো আসলে। কারণ সবাই তো আসলে পৃথিবীটা তো সবার, মানুষের পৃথিবী না, এটাই। তো সবার আসলে বেঁচে থাকারই আছে। ভাই, আপনি কিছুদিন বলতেছিলেন, আমরা একটু অফ টপিকে মানে অফ দ্য রেকর্ডে কথা হচ্ছিল যে আপনি অন্নপূর্ণা ট্রাকিংয়ে যাবেন আর কি। ট্রাকিং না, মানে অন্নপূর্ণা ক্লাইম করতে যাবেন। এটা নিয়ে একটু বলেন, কেন ইচ্ছা করলো এটা? আচ্ছা, এই বছরই ইচ্ছা আছে অন্নপূর্ণা, মানে অন্নপূর্ণা নিয়ে অনেক ফ্যাসিনেশন আছে। ইট ইজ ওয়ান অফ দ্য টাফ মাউন্টেন্স। এটা বিশ্বের 10ম সর্বোচ্চ পর্বত, এবং পৃথিবীতে 14টা 8,000 মিটার পর্বত আছে। তো 14টা 8,000 মিটার পর্বতের মধ্যে ফার্স্ট ক্লাইম্ব হয়েছে আসলে অন্নপূর্ণা 1950 সালে। এবং এটা নিয়ে যে বইটা লেখা হয়েছে মরিস হেরজগের, এটা মানে বলবো মাউন্টেনিয়ারিং ক্লাসিক। এটা অন্নপূর্ণা নামেই, মরিস হেরজগ। এটা পাওয়া যাবে বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশে পাওয়া যাবে, আমার কাছেও আছে, অথবা পিডিএফও পাওয়া যেতে পারে এটার, মানে খুব সম্ভবত পাওয়া যাবে। ক্লাইম্ব করতে গিয়ে ক্লাইম্বারদের হাত পায়ের আঙ্গুল হারিয়েছে ফ্রস্ট বাইটে, এবং খুবই হিস্টোরিক বলবো একটা অ্যাসেন্ট। আর অন্নপূর্ণাকে পোর্ট্রে করা হয় ওয়ান অফ দ্য টাফেস্ট মাউন্টেন হিসেবে, কারণ এটাতে একটু ডেথ রেট ইজ হাই এভারেস্টের চেয়েও। এভারেস্টের চেয়ে, যদি যে পরিমাণ লোকজন সামিট করেছে এবং যে পরিমাণ লোকজন প্রাণ হারিয়েছে ক্লাইম্ব করতে গিয়ে, এই রেশিও ইজ হাই। এবং অন্নপূর্ণা একটা বলবো অ্যাভালাঞ্চ প্রোন, মানে আমি শব্দটাকে যদি বাংলায় বলি হচ্ছে তুষারদশ প্রবণ একটা মাউন্টেন। তো এই জন্য এটা বেশ টাফ একটা মাউন্টেন, চ্যালেঞ্জ নিতে এবং অন্নপূর্ণা নিয়ে একটু আগ্রহ আছে, যে এটা অন্নপূর্ণা ফসলের দেবী বলা হয়, এবং খুবই বিউটিফুল একটা মাউন্টেন মোস্ট ইম্পর্টেন্টলি। এবং অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্র্যাক ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বলবো মোস্ট পপুলার ট্র্যাকের
মধ্যে একটা, এবং সেটা সেই দারুণ অনবদ্য ভিউয়ের জন্যই আসলে এত সুন্দর দেখতে অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে অন্নপূর্ণা মাউন্টেনটা। এই জন্য তো এটা নিয়ে ওভারঅল খুব আকর্ষণ আছে, এটা খুব করে চাই এটা ক্লাইম্ব করতে। বাবর ভাই যাবে মার্চে ক্লাইম্ব করতে, আর আমি ইনশাল্লাহ যাবো অন্নপূর্ণা বেস ক্যাম্প দেখতে আসলে। একদম এখনো শিওর না, বাট চেষ্টা করতেছি আর কি যে করে ফেলবো। এমনিতে হচ্ছে ভাই যেটা বললেন আর কি, যে আমি আপনার সাজেশনে ইয়ার বইটা কিনছিলাম, পরিমলের একটা বই কিনেছি আর কি, আপনার ওই যে পর্বত সিংহদের যে আপনার ডিটেকটিভ কাহিনী, বা ওই যে আপনার সাংগ্রিলার খোঁজে, হ্যাঁ সাংগ্রিলার খোঁজে, এটা নিয়েছি। আমাকে আমি ডোডো কাহিনী, ডোডো পাখিদের নিতে চেয়েছিলাম, আমাকে অয়ন ভাই বললো যে এটা তো ট্রাভেল বই না, এটা হচ্ছে পরিবেশ বিষয়ক বই, এটা তুই পর আগে একটা ট্রাভেলের বই পর পরিমলের। সাংগ্রিলার খোঁজে, কেমন সাংগ্রিলার খোঁজে কেমন? খুবই দারুণ বই। পরিমল আমার ওয়ান অফ মাই ফেভারিট রাইটার। আপনি আমাকে পরিমলের আর হচ্ছে নবনীতা দেবসেন আর কার বই সাজেস্ট করেছেন? আমি মোটামুটি কিনে ফেলেছি, পড়া শুরু করব। পরিমলের আমি তো ডোডো পাখিদের গান অবশ্যই খুবই অসাধারণ একটা বই। সাংগ্রিলার খোঁজেতে যার দুজনের কথা খুব বলা আছে, এক হলো কিন্টুপ, দার্জিলিংয়ের এক নিরক্ষর দর্জি, এবং হচ্ছে শরৎচন্দ্র দাস, নট চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র দাস। উনি ছিলেন যে ওই সময় তিব্বত হচ্ছে বাকি দুনিয়ার জন্য বলবো হচ্ছে আউট অফ বাউন্ড ছিল, যে নিষিদ্ধ দেশ যে জন্য আসলে তিব্বতকে বলা হয়। সেই জায়গায় হচ্ছে প্রথম কোনো বাঙালি পা রাখে, তো সেটা শরৎচন্দ্র দাস। অনেকে বলেন যে গুপ্তচর হিসেবে পাঠানো হয়েছে, বা অনেকভাবে এটা বলা হয়ে থাকে, বাট উনি অসাধারণ হচ্ছে সব কাজ করেছেন। টিবেটান ল্যাঙ্গুয়েজের একজন পণ্ডিত ছিলেন শরৎচন্দ্র দাস, এবং ওই জায়গাটা এক্সপ্লোর করেছেন। এবং এই বইয়ে আরেকটা খুব ভালো নদীর বর্ণনা আছে, যে আমাদের ব্রহ্মপুত্র, বা সেটা কোনখান থেকে শুরু হয়েছে, সাংপো, যে তিব্বতের এটার নাম সাংপো, ওটা দিয়ে ওটার বলবো সোর্সটা কাইন্ড অফ খোঁজা হয়। এক্সপ্লোরেশনের দিক থেকেও খুব ভালো একটা বই। আপার স্ট্রিমে গিয়ে ওখান থেকে কাঠের টুকরা ছাড়া হয়, যে এটা নিচের দিকে আসে কিনা, আসলে সোর্স কি একটাই কিনা। এরকম যা লামারা, যে টিবেটান লামারা যে জপমালা ইউজ করেন তসবির মতো যে দেখতে, তো সেটাতে 108টা পুঁথি থাকে। তো 108টা কেন? এটা নিশ্চয় কোনো, আমি এক্স্যাক্টলি কারণটা আমি জানি না। তো শরৎচন্দ্র দাস বা কিন্টুপ যখন যাচ্ছিল, তো তাদের ক্ষেত্রে দূরত্ব মাপার জন্য ওদের হাতে যে জপমালা ছিল সেটাতে ছিল 100টা পুঁথি। তো এরকমভাবে অনেক খুবই ইন্টারেস্টিং একটা বই পরিমলে। আরো অন্য বইগুলো খুব ভালো, আমার যে কটা পড়ার সুযোগ হয়েছে। নাহুমের গ্রাম, হ্যাঁ দার্জিলিংও খুব দারুণ বই দার্জিলিং নিয়ে। তারপরে একই সাথে নাহুমের গ্রাম ও অন্যান্য মিউজিয়াম, এরকম বেশ কয়টা বই আছে। পরিমলের টেক্সট খুবই দারুণ। এমনিতেই তো ভাইয়া, মানে আমি এখন যেখানে যাই ট্রাভেলের কোনো বই পাইলে কিনে ফেলি, পড়ি আর না পড়ি। কেন জানি আমার হচ্ছে সংগ্রহ করার বাতিক আছে, বাট না পড়া হয় বেশ ভালো মতো। কারণ হয় কি ভাইয়া, ধরেন সারাদিন কাজ করার পর ওই ট্রাভেলের বইটা যখন একটু পড়ি, তখন কেন জানি একটা আরাম বোধ হয়, যাইতে পারি আর না পারি ওই জায়গায়। ম্যাজিক কার্পেট, ওটাতে চড়ে অনেক জায়গায় ট্রাভেল করে ফেলা যাচ্ছে। ট্রু। আমি হচ্ছে ওই যে কাকাবাবু শুনতেছিলাম, অডিও বুক শুনি আমি প্রচুর। তো ওই কাকাবাবু যখন বর্ণনা করছে বা আপনার ডুয়ার্সের জঙ্গল টঙ্গল, খুব আরাম লাগছে শুনে থাকতে, বসে থাকতে, শুনতে অদ্ভুত। আমাদেরকে কিছু বই বলেন ট্রাভেল, আপনার প্রিয় কিছু বই ট্রাভেল নিয়ে। একটাবার তো ডেফিনেটলি দেশে বিদেশের কথা বলতে হবে। সৈয়দ মুস্তফা আলী তো খুবই, ওনার বিদেশে বই আছে, বিদেশে নামে একটা বই আছে। মুস্তফা আলীর কমপ্লিট প্যাকেজ, এক্স্যাক্টলি। নবনীতা দেবসেনের খুব ভালো কিছু বই আছে। হে পূর্ণতপ চরণের কাছে, খুবই আমার পার্সোনালি খুব ফেভারিট বই, কেদার বদ্রি নিয়ে লেখা এটা। এছাড়া সুনীলের ছবির দেশে কবিতার দেশে বেশ ভালো, এটা বলা হয়ে থাকে যে এটা মানে সুনীলের ওয়ান অফ দ্য বেস্ট কাজ এটা বলে। শুধু ঝর্ণার জল সুনীলের, তাও। আরো যদি আমি বলি, বিমলদের বই আছে, মহাদিত্যের শেষ যাত্রী। আমি 100 কত পৃষ্ঠায় আছি, দারুণ বই, মারাত্মক বই। প্রবোধ কুমার সানেলের বই আছে। ডেফিনেটলি আমার অবধূতের কথা বলতে হবে, অবধূত, মরুতীর্থ হিংলাজ। অবধূত আমার খুব পছন্দের বই। নীলকণ্ঠ হিমালয় অবধূতের, এই বইগুলা খুবই দারুণ। যে কারোর জন্য বলবো আই ওপেনার। একটু আগে অন্নপূর্ণার কথা বলছিলাম, অন্নপূর্ণার বইটা, এটা যদি ইংলিশে, মরিস হেরজগের। এটা নিবো, দাম কম হলে। এরকম মানে অসংখ্য বই আমার এই মুহূর্তে আসলে যে কয়টার
নাম মনে পড়ছে সে কটাই বলা। ট্রাক বাহনে মেঘবাহনে হতে পারে, নবনীতা দেবসেনের, বুদ্ধদেব বসু শান্তিনিকেতন নিয়ে হচ্ছে সব পেয়েছি দেশে, অসংখ্য বই আছে। আপনি যদি কিছু ওয়েট কোশ্চেন করি, এক নম্বর হচ্ছে আপনি তো অনেক জায়গায় গেছেন, অনেক দেশে গেছেন, আপনার কোন জায়গার কোন খাবারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? এটা খুব স্পেসিফিকলি বলা মনে হয় একটু টাফ, চলেন একটু রিমেম্বার করি। আমি যেহেতু আসলে বলবো একটু নানান ডাইভার্স ফুড ট্রাই করি। স্পেসিফিকলি বললে যেমন নেপালের হচ্ছে কিছু খাবার আমাকে খুব টানে। একটা হলো থেন্টুক বলা হয়। থেন্টুক শেরপা স্টু। ও আচ্ছা, এইটা এক ধরনের সুপি নুডলসের মধ্যে, সেখানে ছোট ছোট হচ্ছে বলবো রুটির টুকরা থাকে আর অনেকগুলো ভেজিটেবলস থাকে। এইটা আমার পার্সোনালি বেশ ফেভারিট এটা। আর শ্রীলঙ্কা গিয়ে এবার আমার একটা খাবার খুব পছন্দ হচ্ছে, কট্টু বলা হয়, তাও ছোট ছোট রুটির টুকরা এবং সেটা অনেকগুলো ভেজিটেবল দিয়ে মিক্স করে রান্না করা হয়। আমি যেহেতু একটু ভেজিটেরিয়ান ফুডের ফ্যান, তো এই জন্য আমার এগুলো বেশ পছন্দ। কট্টু অনেক ধরনের হয়, সেটা ভেজিটেবল কট্টু হতে পারে, চিকেন দিয়ে হয়, অনেক ধরনের খাবার দিয়ে হয়। আমার একটা মজার ঘটনা মনে আছে, আমাকে আমার মেডিকেল কলেজের জুনিয়র, আমি শ্রীলঙ্কা যখন হাঁটছিলাম, ও তখন ওই সময় শ্রীলঙ্কায় ছিল, ও শ্রীলঙ্কার ছেলে। ও আচ্ছা, আমার মেডিকেল কলেজে পড়ে, আমার 10 ব্যাচ জুনিয়র এক্স্যাক্টলি, এখন 5th ইয়ারে। ওই সময় ছিল ও আমাকে, আমার সাথে আমরা হাঁটছিলাম, আমার সাথে দেখা করতে এসছে অনুরাধাপুরের কাছাকাছি একটা জায়গায়, ও মাতালে বলে একটা ডিস্ট্রিক্টে থাকে। দেখা করতে আমাকে জিজ্ঞাসা করে যে ভাইয়া হ্যাভ ইউ ট্রাইড ডলফিন কত্তু? এবার আমি একটু ভাবলাম যে এত সুন্দর প্রাণীটারও আবার এইটাকেও রান্না করা হচ্ছে। পরে কথা নো ইউ গট ইট রং। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে যখন এটা রুটি থাকে, অনেকগুলো রুটিকে হচ্ছে অনেক ধারালো একটা ছুরি দিয়ে স্লাইস করা হয়। স্লাইস করার সময় যখন জোরে স্লাইস করা হয়, এগুলো ডলফিনের মতো ওড়ে, এই জন্য এটা নাম ডলফিন করতো। ইনিশিয়ালি ভাবলাম যে আরে এটা আবার কি ধরনের খাবার, যে এরকম একটা সুন্দর প্রাণীকে রান্না করে খেয়ে ফেলা হচ্ছে। তো এরকম নানান জায়গার নানান খাবার খুবই পছন্দ। একটা ফুড নিয়ে বই লিখে ফেলা। আমার তো খাবার, আমি নতুন খাবার খুব ট্রাই করতে পছন্দ করি। মিষ্টি নিয়ে আমার খুব ফ্যাসিনেশন আছে। এই যে দেখেন আমি লিখে রাখছি কেন, সাইকেলের সরিতে বা পাইবা চুষ্টিতে, এখানে সাইকেলের সরিতে দেখতাম যে আপনি হচ্ছে প্রত্যেক জায়গায় গেলে ফার্স্ট একটা মিষ্টি। কেন ভাই? মিষ্টি আমার খুব ফেভারিট একটা খাবার। আচ্ছা, এখন তো মিষ্টি খেতে সবাইকে নিষেধ করা না, কিন্তু আমি তো পার্সোনালি চিনি খাই না, হ্যাঁ, কিন্তু মিষ্টি আমার খুব পছন্দ। ওকে, পছন্দের মিষ্টি কি? পছন্দের অনেকগুলো মিষ্টি আছে, তো আমার খুবই পছন্দের মিষ্টি হচ্ছে মেহেরপুরের গ্র্যান্ড বাসুদেব এন্ড সন্সের সাবিত্রী মিষ্টি। ও আচ্ছা, সাবিত্রী। টাঙ্গাইলের মা দুর্গার মিষ্টিও পছন্দ। হ্যাঁ এক্স্যাক্টলি। এছাড়া হবিগঞ্জে একটা আদিগোপাল নামে একটা দোকান আছে, সাগরবো, খুবই দারুণ মিষ্টি। মানে এটা সহজ কথা হচ্ছে, যে জায়গায় আসলে খুব ভালো দুধ হয় ওই জায়গার মিষ্টি খুব ভালো হয়, কাঁচামাল যেহেতু ভালো। খুলনা সাতক্ষীরা রিজিয়নের মিষ্টি খুব ভালো, পাবনা রাজবাড়ি এই রিজিয়নের মিষ্টি, যে কোনো ছোট্ট দোকানের মিষ্টি আসলে একদম চোখ বন্ধ করে খেয়ে ফেলা যায় এবং আপনাকে কখনো ডিসঅ্যাপয়েন্ট করবে না। আমার একটা উদ্ভট কোশ্চিন আছে, আপনি কি দেখেছেন কিনা ম্যাক্সিমাম ভালো ঐতিহ্যবাহী মিষ্টির দোকান হিন্দু ধর্মের মানুষদের দ্বারা ওন করা, ব্যাপারটা আসলে কেন? হ্যাঁ, এটা তো অনেকগুলা মানে এর কারণ তো আছে ডেফিনেটলি, যে যারা ঘোষ সম্প্রদায় আছে, যাদের সারনেম ঘোষ, অ্যাকচুয়ালি আমি সম্প্রদায় বলা উচিত না, সারনেম, এরা তো আসলে এই দই মাটা বা মিষ্টান্ন এটার সাথে জড়িত। তারপর মোদক নামে একটা বলবো হচ্ছে যাদের সারনেম আছে, এরাও মিষ্টি তৈরির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য এদের দেখা যায় এই সারনেমের লোকজন স্পেসিফিকলি যে মিষ্টি তৈরির সাথে মানে বংশ পরম্পরায় জড়িত, এবং এরকম ভালো দোকানগুলা দেখা যায় হচ্ছে আসলে এদের এটা, এবং বংশ পরম্পরায় একটা লম্বা সময় ধরে হচ্ছে এরা এটা সেম জিনিসটা করে যাচ্ছে। যেমন খুলনার একটা মিষ্টির দোকান আছে যে ইন্দ্রমোহনের পান্তুয়া, মুখে দিলেই গলে যায়, এত দারুণ পান্তুয়া তো খুব বেশি জায়গায় পাওয়া যায় না। তারপর চন্দননগর একটা মিষ্টির দোকান আছে, সূর্যকুমার মোদক, এইটা এত দারুণ সব মিষ্টি পাওয়া যায়, মাস্ট ট্রাই মিষ্টি। বুঝছি ভাই, আমরা শেষ করবো আর কি। আমাদের এই মিষ্টির আলাপগুলো আপনি সাইকেলের সরি বইতে অনেক ভালো মতো পাবেন। ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে মিষ্টি, তারপর সুন্দর। আমাকে একটা সত্য কথা, আপনাকে একটা অনেস্ট ফিডব্যাক দেই, আমাকে ম্যাক্সিমাম রিডাররা বলেছে যে ভাইয়া পায়ে 64 জেলার চেয়ে ইয়া পড়তে অনেক বেশি মজা পেয়েছি সাইকেলের সরি পড়তে, এবং তার লেখার টেক্সটও মনে হয় একটু ইমপ্রুভ করা ওই জায়গাটা। একদম পার্সোনালি এটা আমি বিলিভ করি। পায়ে 64 জেলা যদি আমি এখন লিখতাম বা ভ্রমণটা এখন করতাম, ডেফিনেটলি সেটা আমি আরেকটু, আমার মনে হয় যে আমার আরেকটু ইনপুট দেওয়ার থাকতো। এটা পার্সোনালি আমি বিলিভ করি। এরপরে সাইকেলের শহরে যখন লিখেছি তখন মনে হচ্ছে আরেকটু মানে
এই জায়গাটুকু আমার থাকা উচিত যে পরের বই আর একটু হলো ইমপ্রুভ করা। অ্যান্ড রিশাদ ভাইয়ের একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে, যে রিশাদ ভাইয়ের সাথে আলাপ করছিলাম, তো রিশাদ ভাই বলতেছিল যে বাবর যদি সাইকেলের 5/64 জেলা একটু আবার লিখতে পারে, বাবার কিছু একটু ঠিকঠাক করতে পারে, যে আরেকটা ভালো এডিশন নিয়ে আসতে পারে, আমার মনে হয় আরো পাঠক বেশি হোপফুলি যেমন আমার পার্সোনালি মনে হয় যে আমি সাইকেলে সওয়ারিতে যা লিখেছি, আমি যখন কাশ্মীর কন্যাকুমারীতে, যেহেতু অ্যাজ এ রিডার আই ওয়াজ গ্রোয়িং, তো আমার তো লেখার ক্ষেত্রেও এটার একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি অবশ্যই পড়েছে। যে একজন লেখকের জন্য তো শুধু তো লেখা না, তার পাঠটাও সমান জরুরি। এটা একদম 50-50 কি পড়ছে, এটার একটা ইম্প্যাক্ট পড়ে আসলে। তো দিন যত যাচ্ছে আমি যে রিডারও গ্রো করছি, তো সেটার ডেফিনেটলি ইম্প্যাক্ট বা ছাপটা আমি ডেফিনেটলি দেখতে চাই, এবং সেটা মনে হয় আমাকে অনেক বেশি পার্সোনালি আনন্দ দিবে। এটা আমি অনেকের সাথে, তুমি যাদের কথা বলছিলে, আমি একদম পুরোপুরি একমত যে সাইকেলের সওয়ারিতে আমি একটু ইমপ্রুভ করেছি, সেটা এভারেস্ট রুল হচ্ছে করে আরেকটু ইমপ্রুভ করবো, কাশ্মীর কন্যাকুমারীতে আরেকটু, এই জিনিসটা যাতে চলমান থাকে। হ্যাঁ, রিডাররা আসলে এভারেস্ট লোথস এরিয়াতে এক্সক্লুসিভ কি পাবে, মানে খুব একটা মজাদার একটা গল্প তো আমরা দেখবোই পুরা ট্রাভেল A to Z, বাট ওই যে আফটার দ্য ক্লাইম্বিং এভারেস্ট, তারপরে হচ্ছে যে ফ্রেজটা দেখেন, ওইটাতে আসলে কতটুকু মমতা, কতটুকু ইমোশন জড়িয়ে আছে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্টলি যে জিনিসটা মনে একটু বলবো পাওয়া হবে আলাদা করে, সেটা হচ্ছে অনেক এবার রঙিন ছবি। ও আচ্ছা, বই অনেক ছবি থাকবে, 1.5 ফর্মা, একদম পুরোপুরি রঙিন ছবি। তো এটা মনে হয় যে একটু টেক্সটের সাথে কানেক্ট করতে আরো সুবিধা। এবং থ্যাংক ইউ ভাই, এটা আসলে ইমেজ কল্পনা করতে সহজ হবে আমাদের। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি হয়তো যেটা অনেকগুলা একটা প্যারা লিখেও বোঝাতে পারছি না, সেটা হয়তো একটা ছবিতে অনেক সহজ হয়ে যাবে, বা পুরো জার্নিটা ভিজুয়ালাইজ করতে হচ্ছে পাঠকের জন্য অনেকটুকু সুবিধার হবে। আর এটা তো মানে শুধু একটা শারীরিক পরিশ্রমের জার্নি এরকম না, ডেফিনেটলি এটা এরকম এভারেস্ট বা লোৎস এগুলো আরোহণ একটা পরিশ্রমের কাজ, একটা ক্লান্তিকর, হ্যাঁ, এবং দীর্ঘ একটা পরিশ্রমের কাজ, কিন্তু এটার একটা আমি বলবো ইমোশনাল এবং মেন্টাল অ্যাসপেক্টও আছে। তো সেই জিনিসটাও আমি ধরার বলবো চেষ্টা করেছি, আর চেষ্টা করেছি আমি লেখায়, আমি চাই একটু হিউমার যদি অ্যাড করা যায়, তো সেটা শিখছি। সেটার একটু ছোঁয়া যদি একটু হলেও যদি পড়তে গিয়ে হাসে একজন পাঠক, একটু হলে আনন্দ দেয়, যে খুব সিরিয়াস না হয়ে যদি একটু ওই এসপেক্ট থেকেও দেখা যায়। এবং আমাদের তো আসলে পর্বতারোহণ নিয়ে আমি যদি শুধু এই জনরাটা বলি, ভ্রমণ সাহিত্যে তো খুব ছোট্ট একটা সাব জনরা যদি আমি বলি পর্বতারোহণ, তো সেখানে আমাদের মৌলিক টেক্সট কিন্তু খুব বেশি না, কারণ আমাদের পর্বতারোহণের হিস্ট্রি অনেক বেশি পুরনো না, তো মৌলিক বইয়ের সংখ্যা কম। আমাদের কিছু অনুবাদ আছে, মৌলিক বইয়ে আমরা আসলে ওই সেই মানদণ্ডে এখনো পৌঁছাতে পারিনি। অবভিয়াসলি আমরা ধীরে ধীরে, মানে আমরা এটা ট্রাভেলারদের ক্ষেত্রে একটা মুশকিল, যে অনেকে হয়তো খুব ভালো ট্রাভেলার, কিন্তু সে লিখছে না, হয়তো লিখছে না, ক্যাপাবিলিটিও আছে। মাউন্টেনিয়ারদের ক্ষেত্রে আরও বেশি, সমতলে এরা, পাহাড়ে তারা সুপার বলবো উদ্যমী, সমতলে এরা ভয়ঙ্কর অলস, লেখাটা খুব মুশকিল। এটা আরও দেখা যায় অনেক ক্ষেত্রে এভারেস্ট ক্লাইম্বের চেয়ে অনেক কষ্টকর প্রক্রিয়া, যে নেমে আসার পরে লেখা। এই জায়গা থেকে আমার মনে হয় মৌলিক পর্বতারোহণের যে গ্রন্থগুলো এটা সামনের দিকে আরও এগিয়ে যাবে, কারণ ওয়েস্ট বেঙ্গলে প্রচুর টেক্সট আছে, প্রচুর এই বিষয়ে প্রচুর বই আছে। আমাদের সেই হিসেবে মৌলিক পর্বতারোহণের বই নাই যে সেটা বলবো না, কম, যেহেতু আমাদের হিস্ট্রিটা অনেক পুরনো না, এই দিকটা, হ্যাঁ, এই দিকটা তো আচ্ছা, আমি যদি আমার এন্ড থেকে একটু হলে ইনপুট দিতে পারি। আর এখন তো আসলে যে যুগটা সব ভিজুয়ালাইজেশনের যুগ, হচ্ছে ছবি তোলা বা ভিডিওর যুগ, সেই জায়গায় হয়তো একটা ছবি পোস্ট করতে আসলে খুব বেশি এফোর্ট দিতে হচ্ছে না, সে জায়গায় একটু ভেবে লেখা কিছু একটু তো টাইম এবং কনসেন্ট্রেশন ডিমান্ড করে। এবং হচ্ছে এইটা শেষ বলবো যে ধরেন আমরা কিন্তু খুব বেশি ছবি বা খুব বেশি বা বর্ণনা কিন্তু আমরা আপনার কাছ থেকে পাই নাই আপনার পথের, শুধু এই ক্লাইম্বিং কি অবস্থা না অবস্থা, পরে কেমন লাগলো এই সেই, বাট পুরো জার্নির তো একটা গল্প আছে, অবশ্যই সৌন্দর্য আছে, আপনাদের ফুড অ্যান্ড এভরিথিং, স্নোফল, সবকিছুই আসলে এই বইতে পাওয়া যাবে। এবং আমি সহজবোধ্য ভাষায় লেখার চেষ্টা করেছি, যাতে যেহেতু অনেক জার্গন থাকে, অনেক এমন টার্ম থাকে যেগুলো হয়তো যে এই স্পোর্টসটার সাথে জড়িত না, সে বুঝতে অসুবিধা হবে। তবে শুধু একটা জিনিসই বলবো, যে এটা আমি চেষ্টা করেছি যে বইয়ের শেষে গিয়ে পাঠকরা মানে আমার সাথে এভারেস্ট বা লোৎসের চূড়ায় ছুঁয়েছেন, এই অনুভূতিটুকু হতে পারে আশা করি, ইনশাআল্লাহ। সেটা আমরা বইমেলাতে বই সংগ্রহ করে অবশ্যই পড়ে দেখবো। এবং থ্যাংক ইউ সো মাচ ভাই আজকে আসার জন্য। থ্যাংক ইউ প্যাসিভ জার্নালকে, থ্যাংক ইউ রমজানকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আল্লাহ হাফেজ।